5 আগস্টে যে স্বৈরাচার সরকারের পতন হলো তার 2 থেকে 3 দিন আগে ভিপি নূর আদালতে ওঠার সময়, আদালতে নেওয়ার সময় গলা ফাটিয়ে বলেছিলেন সরকারের 90% পতন হয়েছে, আর 10% আপনারা ধাক্কা দিলেই সরকার পতন হয়ে যাবে। তার 2 দিন বা 3 দিন পরেই 5 আগস্ট এবং সরকার পতন হয়ে গেল। বলছি, এই কথা বললাম এই কারণে, গোপন বন্দিশালা নিয়ে একটা খবর কালবেলার। তো ভিপি নূরের চেয়ে বেশি মানে বন্দিশালায় গেছেন আর আসছেন বছর জুড়েই, 12 মাস, যেমন 12 মাসই ফল, তেমন ভিপি নূরের ব্যাপারেও ছিল বন্দিশালা বা জেল, কারাগার ছিল 12 মাসের জন্য। 2 মাস 1 মাস যেত, ভিপি নূরকে নিয়ে যেত। ভিপি নূরের বাড়িতে আক্রমণ। ভিপি নূর এই ছেলেটা রাস্তায় মার খেয়েছে, পথে বাড়িতে গিয়ে, আদালতে নেওয়ার সময়, তারপর ওই কী বলে জেলখানায় নিয়ে, বন্দিশালায় নিয়ে, আয়না ঘরে নিয়ে অনেক অত্যাচারিত হয়েছে। তো সেই বন্দিশালা নিয়ে একটা খবর, সেই খবর পড়তে চাই, কালবেলার খবর। এবার পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান। পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়ার তথ্য জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বগুড়া পুলিশ লাইনে এ বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান। পুলিশের একটা অংশ যারা বেশি লাভবান ছিলেন তৎকালীন বা বিগত সরকারের আমলে, যারা বেশি সুবিধা গ্রহণ করতেন, তারা কিন্তু অবশ্যই চাইতেন না যে শেখ হাসিনার পতন হোক, বা এখনও তারা চান যে যদি কোনো উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা যায়, বা যেটা তো সম্ভব না, কোনোদিনও সম্ভব না, তারপরেও তাদের মনের একটা চিন্তা ভাবনা তো থাকে। মঙ্গলবার 4 মার্চ রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাবো। এসব বন্দিশালা গত 15 বছর করা হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন, এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে। সম্ভবত গত 10 থেকে 12 বছরের মতো এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকে অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। একই সম্মেলনে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান রয়েছে। দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা তা অনুসন্ধান করে দেখবে গুম সংক্রান্ত কমিশন। ইতিমধ্যে ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত 1067 জনের বন্দির তালিকা দিয়েছে। সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা মিলিয়ে দেখছে কমিশন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কারাগারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। ভারত 1067 জনের একটি তালিকা দিয়েছে, সেটি গুম সংক্রান্ত কমিশন মিলিয়ে দেখছে। সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। এই তালিকা ভারত আরও দেবে। এর আগে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়না ঘর পরিদর্শন করেন। উল্লেখ্য, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা। আয়নাঘর তো একটা নাম। আমি বলতে চাই যে কাদেরকে দিয়ে আয়নাঘরে মানুষ গুম করা হতো বা বন্দি করা হতো? এই যে 330 জন এখনও গুম, কাদেরকে দিয়ে গুম করা হয়েছে? কোনো একটা নির্দিষ্ট দল গুম করেছে, এটা নিশ্চিত সবাই, কিন্তু কাদেরকে দিয়ে? বাহিনীদেরকে দিয়ে ব্যবহার করা হয়েছে। র্যাব অন্যতম, র্যাবের উপরে নিষেধাজ্ঞাও ছিল, এখনও আছে কিনা জানি না। তো এই যে বাহিনী কিন্তু ব্যবহার হয়, দলের পরিবর্তন হয়, কিন্তু বাহিনী ঠিকই ব্যবহার হয়, হয়তোবা অন্য কোনো দল এসে ব্যবহার করে। তো এগুলো থামা উচিত। এবং এই যে 330 জন এখনও গুম অবস্থায় আছে, এদের পরিবারের কি অবস্থা? যার ছোট
ছেলেমেয়ে ছিল বা যার পরিবারে মা বাবা আছে তাদের কি অবস্থা, এসব থামাতে হবে। এবং নতুন দল সেটা পারবে কি না দেখার অপেক্ষায় সাধারণ মানুষ দেখতে চায় যে আসলে নতুন দল এদেশের মানুষের জন্য কি উপহার দেয়। নতুন দল উপহারই কি দল উপহার পর্যন্তই কি থেমে যাবে, নাকি সামনে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়বে।